কাজে নিয়ে চলে এসেছে। এই বাড়িতে ঈশান আগেও বেশ কয়েকবার এসেছিল, তবে রিফাতের কাজিন কখনো আসেনি। এই বাড়িতে আসার পর থেকে তাদের শরীর কাঁপছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বাড়িটা দেখতে ঠিক ভুতুড়ে বাড়ির মতন লাগছে তাদের কাছে। কাজেই ঈশানকে বেশ কয়েকবার অনুরোধ করে বলছিল তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কাজীকে নিয়ে আসতে। রাত গভীর হয়েছে, এখন কোনো কাজই নেই। এখন কোনো কাজীকে এখন দোকানের বারান্দাও খোলা নেই। আদিল সোফায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছে। সারাদিনের এত ছোটাছুটিতে বেশ ক্লান্ত আদিল। এর মধ্যে কয়েকবার কল করে ফেলেছে আয়রা। আজকে সারাটা দিন আদিলের সাথে ঠিক মতন কথাও হয়নি। আদিল সেই সকালে বের হয়েছিল বাসা থেকে, আর আয়রা গিয়েছিল শপিংয়ে। অনেক বেশি ফোন আসায় আদিল বেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলল, বারবার কল করছো কেন? ডিস্টার্ব হচ্ছে আমি। আদিলের এমন কর্কশ গলায় কথা শুনে আয়রার কিছুটা মন খারাপ করে বলল, অনেক মিস করছি তোমাকে আদিল। কোথায় তুমি? আদিল বেশ গম্ভীর গলায় বলল, সকালের কথা ভুলে গেলে কি করে এত দ্রুত? আমি এটা তোমার থেকে আশা করিনি। আয়রা সত্যি ভুলে গেছে কি বলেছিল সকালে। আয়রা বারবার চেষ্টা করলো মনে করার জন্য, কিন্তু মনে করতে ব্যর্থ হয়। তাই আদিলকে ফের আবারও প্রশ্ন করে, কি বলেছিলে সকালে? মনে করতে পারছি না তো। থাক, এখন আর মনে করতেও চাইছি না। জানো, আজকে একটা বেশ দামি সুন্দর লেহেঙ্গা কিনে নিয়ে এসেছি, বিয়ের দিন পরবো বলে। অহনা আন্টি কিনে দিয়েছে। আদিল কিছুটা বাঁকা হেসে বলে। তোমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে আমাকে ছবি পাঠিয়ে দিও। আয়রা হেসে হেসেই বলল, আমার হাজবেন্ড তো তুমিই হবে। একটা নয়, পুরো 100টা ছবি পাঠিয়ে দিব তোমাকে। এর মধ্যে ঈশান চলে এসেছে কাজীকে নিয়ে। ওদেরকে আসতে দেখে আদিল কলটা কেটে দেয়। ঈশান গম্ভীর গলায় বলে, শালা, সারা পৃথিবীতে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি থাকতে তুই কিনা একটা ভুতুরে বাড়ি বানিয়ে দিস। আত্মা হাতে করে নিয়ে এসেছি, আর কয়েক মিনিট পর সোজা টপ করে ওপরে চলে যাব। আদিল ঈশানকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ, আমার বন্ধুর মনের আশাটা তাড়াতাড়ি পূরণ করো। ওরে টপ করে উপরে তুলে নাও। দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে। ঈশান বেশ বিরক্ত নিয়ে বলল, শালা বন্ধু নামের কলঙ্ক, শেষমেশ কেনা আমাকে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছিস। কাজী কাঁপছে ভয়ে। রিফাতের শরীরের পশম সব দাঁড়িয়ে গেছে। সে শুধু পারছে না এক ছুটে এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। কাজী সাহেব কাপা কাপা গলায় বললেন, বাবা, বিয়েটা তাড়াতাড়ি পড়িয়ে আমি বরং চলে যাই। শুভ কাজে বেশি দেরি করতে নেই। বাবা, পাত্রপাত্রী কে? ঈশান হাত দিয়ে আদিলের দিকে ইশারা দিয়ে বলল। আজকের জন্য পাই শুধু ওর। ঈশান আদিলকে জিজ্ঞাসা করলো, এরা কোথায়? আদিল বলল। উপরে, কাজীকে নিয়ে উপরে চল। আদিলের পেছন পেছন সবাই উপরে ইরা রুমে আসে। ইরা চুপ করে বসে আছে ফ্লোরের এক পাশে, অঝরে কান্না করছে। চোখের পানি গাল মুখ বেয়ে নিচে পড়ছে। ইরা ঈশানকে দেখে এক দৌড়ে ঈশানের কাছে যায়। ইরা ভেবেছে হয়তো ঈশান সুপারম্যান হয়ে এসেছে ইরাকে বাঁচাতে, এই পাপী অসভ্য লোকটার থেকে তাকে বাঁচাবে। ইরা ঈশানকে উদ্দেশ্য করেই বলল, ভাইয়া তাড়াতাড়ি চলো এখান থেকে, আব্বু অনেক চিন্তা করছে আমার জন্য। ইরার এমন আকুতি ভরা কান্না দেখে ঈশানের বেশ মায়া হলো। ঈশান তো যতই হোক বড় ভাই, সে কিনা নিজের ছোট বোনকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ভাবতেই ঈশানের শরীরে লোম দাঁড়িয়ে যায়। কাজী সবাইকে উদ্দেশ্য করেই বলেন, এটাই কি বিয়ের কনে? কিন্তু এমন ভাবে কান্না করছে কেন? মেয়ে কি বিয়েতে রাজি নয়? রিফাত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এইটাই বিয়ের কোণে। জোর করে হোক বা ইচ্ছে করে হোক, আপনার দায়িত্ব বিয়ে পড়ানোর। আপনি বরং নিজের কাজটা অতি তাড়াতাড়ি করেন। ইরা রিফাতের কথায় বেশ রেগে গিয়ে ঈশানকে বলে। ভাই কি বলছো এসব? আদিল ঈশানের পাশে থেকে ইরাকে টেনে নিয়ে বিছানায় বসায়। ইরা পুরুষালী শক্তপোক্ত হাতের সাথে পেরে ওঠে না, তবে অনেক জোরাজুরি করে, চিৎকার চেঁচামেচি করে, খুব আকুতি করে আদিলের কাছে, কিন্তু আদিল কোনো কিছুই শোনে না। একটা সময় ইরার পাগলামি আরো বেড়ে যায়। সে মরে গেলেও আদিলকে বিয়ে করবে না। আদিল বেশ রেগে গেলেও ইরা ওপর আর দাঁতে দাঁত কিরমির করে বলল, জানে বাঁচতে চাইলে যেটা বলছি সেটা করো। তোমার শরীরে হাত তুলতে আমার ভীষণ কষ্ট হবে। ইরা চোখের কোণে পানি মুছতে মুছতে বলে, আমি বাঁচতে চাই না, মেরে ফেলো আমায়, মেরে ফেলো। বৈধ অবৈধ বোঝো? ইরা শান্তভাবে উত্তর করলো,
হুম। ইরার হুম এর মানে ইরা জানে বেদ্ধ অবৈধ কাকে বলে। তোমার রূপের আগুনে, তোমার তেজে আমি ঝলসে যাচ্ছি। এখন কি তুমি চাচ্ছ তোমার শরীরে আমার দেয়া অবৈধতার ছোঁয়া পড়ুক? ইরা মাথা নুয়ে ফেলবো আর ভাবলো সে একা কোনোভাবে পেরে উঠবে না এই ছেলের সাথে। তার শরীরে এখন অনেক বেশি কলঙ্ক লেগে গেছে। তার অচেনা পুরুষটি নিশ্চয়ই এই কলঙ্কিত নারীটিকে বিয়ে করবে না। একজন নারীর কাছে জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। কোনো ভুল না করেও সেই কলঙ্ক একবার গায়ে লেগে গেলে সমাজের চোখে তাকে কলঙ্কিত বানিয়ে দেয়া হবে। আজকে হয়তো এই পুরুষটিকে নিজের জীবনের সাথে জড়িয়ে আর বেঁচে থাকার মতন সুখ কখনো হবে না। জীবন তো মৃত হয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। তবে আমাকে এমনভাবে কলঙ্কিত করার জন্য আপনাকে প্রতি পদে পদে তার খেসারত দিতে হবে আদিল শিকদার। আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। আপনি কখনো আমার থেকে নিজের বইয়ের অধিকার পাবেন না। ইরা শান্তভাবে গিয়ে বসলো বিছানার এক পাশে। তাকে শান্ত দেখে সবাই বেশ স্বস্তি পেল। ঈশান ইরার মাথায় হাত দিয়েই বলল, আজকে হয়তো আমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ভাই বলে মনে হচ্ছে তোর, তবে কোনো একদিন তুই ঠিক বুঝবি তোর ভাইটা নিকৃষ্ট ছিল না। কাজী সাহেব এগিয়ে গিয়ে বসলেন বিছানায়। বিয়ের সব নিয়ম নীতি পড়তে শুরু করলেন। কাজী সাহেবকে কাবিন নিয়ে তেমন কিছু বলা হয়নি। কাজী সাহেব আদিলকে জিজ্ঞাসা করলেন। দিনমোহর কত দিব বাবা? আদিল নিঃসংকোচ করেই বলল। আমার এই ব্ল্যাক রোজ বাড়িটা লিখে দেন। কাজী অবাক হয়ে বলল, এটা তো ভূতের বাড়ি, এই বাড়ি দিয়ে এই পিসিমে কি করবে? রিফাত কর্কশ গলায় বলল। এই কাজীর বাচ্চা, এই বাড়ির দাম কত জানা আছে তোর? কাজী অবাক হয়ে জিজ্ঞাসা করল। কত টাকা বাবা? রিফাত শান্ত গলায় বলল, 10 কোটি টাকা। কাজী বাড়ির দামের কথা শুনে বুকে হাত দিয়ে বসে পড়ল। আদিল বিরক্ত হয়ে বলল, এই ঢিলামার্কা কাজে নিয়ে আসছিস কেন? দুনিয়া কি আর কাজই নেই? একটা বিয়ে করতে এত সময় লাগে? শালা বাসর করবো কখন? ইরা অবাক হয়ে চেয়ে রইল আদিলের দিকে। আদিলকে কিছু না বলে বরং কাজীকে উদ্দেশ্য করেই বলল। কাজী সাহেব, আপনি লিখেন। কাজী বেশ অবাক হয়ে গেল। শুধু কাজী একাই নয়, আশেপাশের সবাই, এমনকি আদিল নিজেও। এতক্ষণ যে মেয়ে বিয়ে করব না করে মরেই যাচ্ছিল, তার মুখে এমন চমৎকার কথা ফুটেছে। কাজী ইরাকে উদ্দেশ্য করে বললেন। হ্যাঁ মা, বলো। ইরা শান্ত গলায় বলল, দিনমোহরের জায়গায় লিখুন। যদি কখনো আমাদের ডিভোর্স হয় তাহলে আমি নির্দ্বিধায় এই লোকের মানে আদিল শিকদারের চোখ, দাঁত, কান, কিডনি, ফুসফুস, হাত পা সব আমি নিয়ে নিব। তখন যদি এই আদিল শিকদার মরে যায় তখন কিন্তু তার দায় আমি ইরা নিব না। কাজী সাহেব বললেন। তাহলে তো এই মানুষটা মরে যাবে, তার কি প্রয়োজন মা? তুমি বরং এই মানুষটাকেই নিয়ে নাও। ইরা স্পষ্টভাবে নিষেধ করে বলল। না, ওনাকে আমার চাই না। ইরা কথা শেষ হতে না হতেই আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে বলল। স্বরাষ্ট্রমন্ত্রী ছেলের বউ বলে কথা, এতটুকু ইমান তো আশা করাই যায়। পারফেক্ট ম্যাচিং। বউ একটা জিনিস কিন্তু বাদ পড়লো, এরা বাদ কিন্তু দেওয়া যাবে না, নিতেই হবে। সবাই বেশ অবাক হলো। পাশ থেকে ঈশান জিজ্ঞাসা করলো আর কি বাদ পড়েছে। আদিল বাঁকা হেসে বলল, আমার টুনটুনি। আদিলের কথা শুনে সবাই জোরে হি হি করে হাসতে শুরু করলো। ইরা বেশ লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেল। এতগুলো পুরুষের মধ্যে ইরা একাই লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। কাজী বাকি বিয়ের কাজটা সম্পূর্ণ করলেন। ঈশান একজন ড্রাইভারকে ডেকে বলল কাজীকে বাসায় পৌঁছে দিয়ে আসতে। এর মধ্যে ঈশান লুকিয়ে আদিল আর ইরার ছবি তুলে নিয়েছে। ঈশান ছবিটা হোয়াটসঅ্যাপে আশরাফ শিকদারের ফোনে পাঠিয়ে দিয়ে বলল, আঙ্কেল ছবিটা আন্টিকে দেখাবেন আর বলবেন আদিল এই আকামটাই করছে। আশরাফ শিকদার বিকেল থেকে স্ট্রোকের নাটক করে শুয়ে আছে। এখন মনে হচ্ছে আরো 2 দিন এভাবে নাটক করে কাটিয়ে দিতে হবে। ঈশান কাজীকে বাসায় পাঠিয়ে দিয়ে চলে এসেছে। উপরে আদিলের রুমে যাবে বলে তখনই দেখে রিফাত আর আদিল নিচে নামছে। তাই ঈশান আর উপরে না গিয়ে ড্রয়িং রুমে থাকা সোফায় গিয়ে বসে। আদিল আর রিফাতও ঈশানের পাশে গিয়ে বসলো। আদিলের মনটা বেশ ফুরফুরা, হাসি হাসি মুখ করে বসে আছে। রিফাত আদিলকে উদ্দেশ্য করেই বলল, ভাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। আদিল সম্মতি জানিয়ে বলল,
আচ্ছা ভাই, বিয়ে করলে কি সবার মন আপনার মনের মনের মতন ফুরফুরা হয়? না মানে সব সময় তো আপনার মুখটারে দেখি বাংলা প্যাচের মতন করে রাখেন, কিন্তু আজকে তো দেখতেছি না। যদি পরামর্শ দিতেন তাহলে অতি দ্রুত আমি ও হালাল কাজটা সেরে ফেললাম। রিফাতের এই রকম কথা শুনে ঈশান ৩২ পাটি দাঁত বের করে হাসতে শুরু করলো। শিখিয়ে হাসি আদিল কয়েকটা লাথি দিয়েই বলল, চুপ কর শালা। এমনিতেই লোকে এই বাড়ির নাম শুনলে ভয় পায়, আর তোর এমন হাসির শব্দ ভুল করেও কারো কানে গেলে 1 সেকেন্ডও সময় নেবে না, সাথে সাথে স্ট্রোক। রিফাত আদিলকে উদ্দেশ্য করেই বলল, ভাই ভাবি মনে হয় আপনার জন্য ওয়েট করতেছে। ভাই রাত তো শেষের দিকে, বাসরটা কি কালকে সকালে করবেন? আদিল তো এদের কথার চক্করে পরে ভুলেই গিয়েছিল সে সবেমাত্র বিয়ে করেছে একটি যুবতী মেয়েকে। আদিল এক লাফে সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঈশানকে বলল, দেখ সমুদ্রের বাচ্চা, বিয়ে করে ফেলেছি তোর বোনকে, এখন তোর বোনের সাথে বাসরটাও করব। দেখবি আর চলবি, লুচির মতন ভুলবি। ঈশান আদিলকে খুব করে কয়েকটা কথা শুনিয়ে ওপরে নিজের রুমে সামনে চলে গেল। আর এইদিকে বেচারা ঈশান আর রিফাত বসে বসে লাল পানি খাওয়ার প্ল্যান করছে। আজকে যদি একটা বেচারি বউ থাকতো তাহলে হয়তো এতগুলো রাত নষ্ট করতে হতো না, জনসংখ্যা বৃদ্ধির কাজে লাগানো যেত। তাই ঈশান রিফাতকে বলল। আমি চাইলে আজকে একটা বউ তুলে নিয়ে আসতে পারতাম। রিফাত কৌতূহল নিয়ে প্রশ্ন করলো। কার বউ তুলে আনতে পারতেন ভাই? ঈশান দাঁতে দাঁত পিষে বলল। কপাল, বলি একটা শালা শুনিস আর একটা। আদিল দরজার সামনে দাঁড়িয়ে বারবার ডাকছে ইরাকে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় আদিল বেশ জোরে জোরে কয়েকটা লাথি দেয় দরজায়। তারপরও কোনো প্রতিক্রিয়া না দেখে কয়েকশো বকা দিয়ে নেয় নিজের হবু বউকে। আদিল ভালো করেই বুঝতে পারছে ইরা জেগে আছে, ইচ্ছে করে রুমে দরজা বন্ধ করে রেখেছে, খুলবে না জীবনেও না। আদিল মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ভাবলো, তাহলে কি আমার বাসরটা আজ করা হবে না? আদিল রেগে ফুসফাস করতে লাগলো, বেশ বিরক্ত হলো। অনেক ভালোবাসা নিয়ে ডাকলো, কিন্তু ইরা দরজা খুলছেই না। আদিল মন মরা হয়ে কিছু সময় বসে রইল, তারপর কোনো উপায় না পেয়ে নিচে চলে এলো। আদিল এসে ঈশানের পাশে বসলো আর বলল, আমার জন্য একটা কড়া করে বানা। ঈশান আর রিফাত বেশ অবাক হলো। আদিল বাসর করা বাদ দিয়ে এখানে এসে বসলো কেন, কি হয়েছে জানতে চাইলে আদিল বলে, আমার হবু বউ আমাকে রুমের ভেতরেই যাইতে দেয় না, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, আবার বাসর করা হলো না। ঈশান আর রিফাত আদিলের কথা শুনে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে গড়াগড়ি খেতে থাকলো। আর ৩২ পাটি দাঁত বের করে হাসতে থাকে। বেচারা আদিল বাসর করার জন্য এত কিছু করলো, শেষে কিনা বউ রুমের ভেতরেই প্রবেশ করতে দিল না। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আজাদ চৌধুরীর পাশে এসে বসে আছেন সুলতানা চৌধুরী, বসে বসে আহাজারি করে কান্না করছে। ইরাকে তারা বেশ ভালো করেই জানে, ইরা তাদের না বলে কোথাও কখনো যায়নি কখনো। তবে আজ কেন গেল বুঝতে পারছে না কেউ। রোশন সোফায় গা এলিয়ে দিয়ে শুয়েছে, তার মাথাটা নষ্ট হওয়ার উপক্রম। এত রাগারাগি চেঁচামেচি করে সারা বাড়ি ঘর মাথায় তুলে রেখেছে, তাকে বোঝানোর সাধ্য কারণ নেই। গভীর রাত, বডিগার্ডদের মধ্যে একজন লোক এসে রোশনের বলা সিকিউরিটি ফুটেজ কালেক্ট করে নিয়ে এসেছে। রোশনের হাতে ক্যামেরাগুলো দিয়ে তারা চলে যায়। রোশন সবকিছু নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর কম্পিউটারের সাথে ডিভাইস কানেক্ট করে দেখে বিকালের ঘটে যাওয়া সব সিসি ক্যামেরাই। রোশন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রোশন ইরার সাথে দেখা হওয়ার পরেই আজাদ চৌধুরীর বাড়ির চারপাশে ক্যামেরা সেটআপ করিয়ে রেখেছিল সবার ওপর নজর রাখার জন্য, কিন্তু আজ ঠিক ক্যামেরাগুলো কাজে লেগে গেল। রোশন আর 1 মিনিটও দাঁড়ালো না, হাতের ফোনটা বের করে কল করলো আশরাফ শিকদারের নাম্বারে। বেশ কিছুক্ষণ পর আশরাফ শিকদার কল রিসিভ করলেন। রোশন নিজেকে বেশ শান্ত করেই বললেন, কেমন আছেন শিকদার সাহেব? এত রাতে রোশনের কল করার কারণ না আশরাফ শিকদার বুঝতে পারলেন না, তবে তিনি ঘুমু ঘুমু জড়ানো কণ্ঠেই বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাতে কল করেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? রোশন বিছানায় গা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, শিকদার সাহেব, আপনার ছেলে তো আমার কলিজে হাত দিয়েছে, এখন কি হবে আপনার ছেলের? আশরাফ শিকদার রোশনের এমন অদ্ভুত কথার মানেটা বুঝতে পারল না আর চেষ্টাও করলো না, তবে রোশনকে শান্ত করার জন্য বলল, আমার ছেলেতে এখন মারামারি কাটাকাটি করে না। সে যেহেতু তোমার কলিজার হাত
দিয়েছে, তুমি বরং ভালো ডাক্তার দেখাও। সব বিল আমি প্রি অর্ডার করে দেবো। রোশনের প্রচন্ড রাগ হলো এই মুহূর্তে আশরাফ শিকদারের উপর। মনে হলো বাপ ছেলে দুইটাই এক, এদেরকে মুখে বলে কোনো লাভ নেই। এদের জানটা হাতে নিয়ে আমি বরং ডুগডুগি বানাবো। রোশনকে চুপ থাকতে আশরাফ শিকদার বলল, ডক্টর এর কাছে পর্যন্ত যেতে পারবি না নাকি? ওখানেই পরে মরে যাবে। হ্যালো রেশান। রোশন আর শান্ত মেজাজে রইল না, বরং দাঁতে দাঁত পিষে কিরমির করতে লাগলো আর বলল, আমি আপনার সাথে ফাজলামি করার জন্য কল করিনি। আপনার ছেলে আমার হবু বউকে তুলে নিয়ে গেছে। আপনার ছেলে এখন কই? রোশনের কথা শুনে আশরাফ শিকদার এক লাফে বিছানার পাশে থাকা অহনা শিকদারের থেকে বেশ দূরে গিয়ে ফিসফিস করে এই বললেন, তোমার হবু বউকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো সব? হ্যাঁ, আপনার ছেলে কই? আমার ছেলের কথা বাদ দাও, তুমি বরং আমাকে মেয়েটার কথা বলো। মেয়েটা দেখতে কেমন? শিকদার বাড়ির যোগ্য বউ হবে তো? আশরাফ শিকদারের কথা শুনে রোশন রাগে কটমট করতে লাগলো। তার হাতের এক পাশে থাকা বড় ট্রি টেবিলে এক লাথি মারলো, সাথে সাথে কয়েক টুকরো হয়ে গড়িয়ে পড়লো ফ্লোরে। আশরাফ শিকদারকে বেশ আচ্ছা করে কথাগুলো বকা দিল। ফোন কেটে দিল রোশন। আশরাফ শিকদার বারবার অহনা শিকদারের লক্ষ্য করে দেখলেন সে জেগে আছে কিনা। থাকলে 100টা প্রশ্ন করবে। তার থেকে বরং আমি চুপচাপ শুয়ে পড়ি। যে বিয়ে করছে সে সামলাক সবকিছু। আমি তো কিছুই জানি না। আমি নিষ্পাপ স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই জানে। আজকে সারা রাত বাড়ির দারোয়ান সহ বাড়ির মহিলা কাজের লোক কেউ ঘুমাতে পারেনি। আদিল, ঈশান, রিফাত সবাই অনেক সাউন্ড জুড়ে বক্স বাজিয়ে লাল পানি সেবন করেছে, আর সাথে সে কি নাচ। একটা সময় অনেক ক্লান্ত হয়ে কেউ সোফায় আবার কেউ ফ্লোরে শুয়ে পড়েছে। এতটা বিরক্ত করার পরও ইরা রুমের দরজা খোলেনি। ইরা প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠেছে, কিন্তু আজকের সকালটা সব থেকে আলাদা। অনুভূতি অনেকটাই বাজে। প্রতিদিন ঘুম ভাঙে মায়ের আদরের ডাকে, কিন্তু আজ কেউ তাকে ডাকছে না। ইরা বিছানা থেকে ধীর পায়ে রুমে দরজা খুলে বাইরে বের হয়ে আসে। রুমের সামনে কাউকে না দেখে ইরা ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে আসে বাইরের দিকে। এসে দেখে সবাই বেভোর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে মরে গেছে। ইরা কাউকে ডাকে না, বরং কিচেনের দিকে যায়। তার ভীষণ ক্ষুধা লেগেছে। সে কালকে থেকে এক ফোঁটা পানিও পান করেনি। কিচেনে পা রাখতেই দেখে একজন মহিলা রান্না করছে। ইরা বেশ কিছুটা এগিয়ে যায়। কাজের মহিলা ইরাকে দেখে বেশ ভয় পেয়ে এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনার কিছু লাগবো? আমাকে কোন? আপনি এত কষ্ট কইরা রান্নাঘরে আসতে গেলেন কেন? কাজের মহিলা কথা বলছে আর বারবার দরজা দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। এতবার দরজা দিকে তাকাতে দেখে ইরা জিজ্ঞাসা করলো, ওই দিকে কি দেখছেন? কিছু বললেন? কাজের মহিলার মাথা নত করে বেশ ভয় পেয়ে বলে, না ম্যাডাম, আমি তো কিছু কমু না। আপনি রুমে গিয়া বহেন, আমি খাউন লইয়া আইতাছি। এরা গেল না, বরং দাঁড়িয়ে বাড়ির চারপাশটা বেশ খেয়াল করে দেখলো। তেমন কিছু চোখে পড়ছে না। আশেপাশে গাছপালা ছাড়া। দেখতে বেশ অনেকটাই ভয়ঙ্কর। কোথায় আছে ইরা জানে না। ইরা রান্নাঘর থেকে বের হয়ে ওপরে নিজের রুমে চলে যায়। ইরা রুমে যাওয়ার 5 মিনিট পর কাজের মহিলা ট্রে ভর্তি করে বেশ অনেক রকমের খাবার নিয়ে আসে। ইরার সামনে খাবারটা এগিয়ে দিয়েই বলে, ম্যাডাম, এখন তো সব রান্না শেষ করা পারি নাই। এখন কষ্ট কইরা এইগুলা খান। আমি একটু পরে আবার আইয়া আপনারে খাওন দিয়া যামুনি। কাজের মহিলার কথা শুনে মনে হলো ইরার মেয়েটা হয়তো কোনো গরিব ঘরের, হয়তো পড়াশোনাটাও করেনি, তবে অনেক সহজ সরল। ইরা কাজের মহিলাকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা, তোমার নাম কি? কাজের মহিলাটি নিঃসংকোচ কাটিয়ে টপ করে নামটা বলে দিল। আমার নাম পারুল। ও, কতদিন ধরে আছো এই বাড়িতে? অনেক বছর ম্যাডাম, প্রায় 10 বছর হইব। আপনি খাওনডা খান, আমি একটু পর আবারও আমু। ইরা সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। নিচে সবাই শুয়েছে গভীর ঘুমে আচ্ছন্ন। এর মধ্যেই কয়েকবার কল আসলো ঈশানের ফোনে, কিন্তু ঈশান ফোন ধরলো না। ফোনটাকে সোফার ওপর রেখে দিল। ফোন থামার কোনো নাম নেই, বরং আরো বেশি বাজতে শুরু করলো। আদিল ঘুমের ঘোরে চেতে গিয়েই বলল, এই ফোনটা বন্ধ কর। ঈশান নিজেও বেশ বিরক্ত হয়ে আছে। এত বেশি কল আসায় ঈশান ফোন রিসিভ করে ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, হ্যালো।
হ্যালো, ঈশান ভাইয়া। ঈশান ভাইয়া ডাকটা শোনার পর তাড়াতাড়ি ফোনের নাম্বারটা চেক করে ঈশান, আর বেশ অবাক হয় নাম্বারটা দেখে। কার নাম্বার? কে তাকে ভাইয়া বলে ডাকছে এই অসময়ে? ঈশান কপাল কুঁচকে বলল, এই অসভ্য নারী, তুই আমার কেমন বোন? অপর প্রান্তের মেয়েলি কণ্ঠে নারী কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আমি জুথি। ঈশান এক লাফে সোফা থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়ল। নাম্বার কোথায় পেল এই রমণী? এই মেয়েটাকে তো আমি বোনের চোখে তো দেখি না। ঈশান বেশ বিরক্ত হলো জুথির ওপর, আর দাঁতে দাঁত পিষেই বলল, সকাল সকাল ভায়া বলে মনটা ভেঙে না দিয়ে আঙ্কেল বলে জীবনটাকে চুরমার করে দাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।